এখন পর্যন্ত কি কাজ আমাদের জাতীয় টেলিভিশনগুলোতে আপনার মানে অন এয়ারে আসছে বা সম্প্রচার হয়েছে? আচ্ছা, যেহেতু আমার কাজ মেইনলি সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, টেলিভিশনে একটা কাজই শুধু গেছে, আর টেলিভিশনের জন্য আসলে কাজ করা হয় নাই। হ্যাঁ, টেলিভিশনের অডিয়েন্স তো একেবারে অনেক বড় অডিয়েন্স, হ্যাঁ, কিন্তু আমাদের মেইনলি ইউথ ফোকাস থাকার কারণে বিভিন্ন টেলকোগুলো বা যেই কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করছি এরা ইউথ ফোকাসড, যার ফলে মেইনলি সোশ্যাল মিডিয়াতেই আমাদের কাজগুলো রিলিজ হতো। তো পিএম ব্র্যান্ডিং নামে একটা ভিডিও ছিল, এটা হচ্ছে বয়স্ক ভাতা নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা কাজ ছিল। সো ওইটা টেলিভিশন চ্যানেলে যায় এবং অফলাইনেও ওইটা প্রচুর ভাইরাল হয়। তো আমরা তো গভর্নমেন্টের সাথে কাজ করেছি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। বাট তখন ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, বাট গভর্নমেন্টের সরকারের সঙ্গে যখন আমরা কাজ করি সেটাকে সরকারি প্রজেক্ট হিসেবেই দেখি আমরা, যেহেতু আমরা স্পেসিফিক তাদের ফিলোসফি বা তাদের আইডিয়া নিয়ে কাজ করি নাই। তো এরকমই আর কি। এবং আমাদের বেশ কিছু কাজ অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে। আপনি অহনিশ ফিল্মসের নাম শুনেছেন নিশ্চয়ই, আমরা অহনিশ ফিল্মস হিসেবে কাজ করতাম তখন, যদি অহনিশ ফিল্মস অনেক বছর ধরে কাজ হচ্ছে না। তো আমাদের অহনিশ ফিল্মসের পেজ থেকেও প্রচুর ভিডিও ভাইরাল হতো, কারণ আমরা সোশ্যাল প্রবলেমসগুলো নিয়ে ছোটো ছোটো শর্ট ফিল্ম বানাতাম। একটা ভিডিও ছিল মসজিদের সামনে মায়া মানুষ কী করে। তো আমাদের দেশে ঢাকা শহরে বা বিভিন্ন শহর মেগাসিটিগুলোতে নারীদের মসজিদে ব্যবস্থাপনাটা না থাকার কারণে নারীদের অনেক রকম ক্রাইসিস হয়, বিশেষ করে তারা ওয়াশরুমে যেতে পারে না, একটু ফ্রেশ হতে চাইলে হতে পারে না। তো ইসলাম যেহেতু ইহসানের কথা বলে, নামাজ পড়ার সুযোগ তো নাই, এটা আমি বাদই দিলাম আর কি, কারণ নামাজ তো অন্যতম একটা বিষয়। তারপরেও যদি অন্তত ওয়াশরুমের অ্যাক্সেসটা থাকতো, ঠিক আছে নামাজ আপনি এখন পড়তে পারতেছেন না, আমরা অন্তত ওয়াশরুমের অ্যাক্সেসটা দেই, তাহলে অন্তত তাদের জন্য একটা কিছু সহজ হতো। আমি জানি না আপনি জানেন কিনা, স্ট্যাটিস্টিক্স বলে যে মেগাসিটিগুলোতে, গ্রামে না, মেগাসিটিগুলোতে বেশিরভাগ মহিলাদের ইউরিন ইনফেকশন হয় শুধুমাত্র ওয়াশরুমে যেতে না পারতে, চাপিয়ে রাখে। এবং তাদের এই মাইন্ডসেটটাই থাকে বাসা থেকে বের হবো, সারাদিন চাপায় রাখে, এবার বাসায় ফিরেই তখন আমি হয়তো এটা রিলিজ করবো। সো ইসলাম যেহেতু ইহসানের কথা বলে, ইসলাম যেহেতু মানুষের জীবনকে সহজ করার কথা বলে, এবং ইসলাম সেই কমফোর্টটা মানুষকে দিতে চায়, যে কমফোর্টটা পেয়ে মানুষ ইসলামের দিকে আরো বেশি ঝুঁকে পড়বে, আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে উঠবে রিলিজিয়ানের প্রতি, আরো বেশি ডিপেন্ডেন্ট হয়ে উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাগুলোর প্রতি, আরো বেশি জানতে চাইবে, পড়তে চাইবে। আচ্ছা, এটা যেহেতু আমার লাইফের এই সলিউশনটা দিচ্ছে, তাহলে ওই প্রবলেমটার জন্য আমি একটু যাই এটার কাছে। সেই জিনিসটা আমরা হাজির করতে ব্যর্থ হয়েছি কালেকটিভলি। হয়তো একটা দুইটা মসজিদ বা কিছু কিছু মসজিদ, যে মসজিদের কমিটিগুলো হয়তো একটু আরও বেশি ওপেন মাইন্ডেড, তারা হয়তো চিন্তা করেছেন যে হ্যাঁ আমাদের এখানে পেছনে একটা রুম আমরা মহিলাদের জন্য রাখবো, কিন্তু এছাড়া সাধারণত আমাদের সমাজে এখনও পর্যন্ত এটা এস্টাবলিশ না। তো ওই রকম একটা ভিডিও আমরা বানাইছিলাম, বানানোর পর এটা অনেক ভাইরাল হয়েছে। এবং সোশ্যাল মিডিয়ার একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন ঢাকা সিটিকে কেন্দ্র করে কোনো ভিডিও বানান, সেই ভিডিওটা লোকাল মানুষের মাইন্ডসেটের সাথে কন্ট্রাস্ট করে, লোকাল লোকটা এটা নিতে পারে না। এটা আমাদের সোশ্যাল মিডিয়ার একটা প্রবলেম, যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে স্থান কাল পাত্রের যে ভেদটা, এটা মুছে দিছে। মুছে দেওয়ার ফলে স্থান কাল পাত্র ভেদে যেই জিনিসকে আপনি যেটুকু মূল্যায়ন করার কথা সেটা সেভাবে করতে পারছেন না। ধরেন গ্রামের একটা ওয়াজ যখন আপনার ইউনিভার্সিটির প্রফেসরের সামনে আসে, ওনার কাছে মনে হয় লোকটা কী বলতেছে, এত ইলজিক্যাল কথাবার্তা বলতেছে, এত বানোয়াট গল্পগুজব করতেছে, কিন্তু গ্রামের ওই অডিয়েন্সের কাছে কিন্তু এই গল্পটাই বা এই ওয়াজটাই তার কাছে খুব গুরুত্বপূর্ণ। সে ধারণা করে যে এই কথাগুলোই তাকে মোটিভেট করবে। এখন ইউনিভার্সিটির প্রফেসর বা লেকচারার যিনি এই ভিডিওটা দেখতেছেন, ঠিক উনার স্তরে যদি এই আলোচক গ্রামের ওই আলোচনা করতেন, তাহলে অডিয়েন্সের অবস্থাটা কি হতো? কেউ থাকতো এই আলোচনা শোনার জন্য? এত ভারী ভারী কথা, ফিলোসফিক্যাল কথা, জীবন জগতের গভীর অনুধাবন কেউ কখনোই শুনতো না। সো ইন্টারনেট আমাদের এইরকম একটা ভয়াবহ সিচুয়েশনের মধ্যে এনে হাজির করছে, যে যেই জিনিসটা যেই জায়গায় খুবই রেসপেক্টফুল, সেই জিনিসটাই অন্য জায়গায় খুবই হেটফুল। সো ঠিক ভাইস ভার্সা, ঠিক শহরে যে জিনিসটা রেসপেক্টফুল, গ্রামের মানুষটার কাছে এই জিনিসটা খুবই হেটফুল। মসজিদে মহিলা মানুষ কেন যাবে? গ্রামের একটা লোক মনে করেন মসজিদে মহিলা মানুষের যাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নাই। ধরেন খুবই লোকাল একটা ফাজিল মাদ্রাসার স্টুডেন্ট, এখন ইন্টারনেটের কারণে হয়তো সে কিছুটা গ্লোবাল হওয়ার চেষ্টা করতেছে, কিছুটা পড়াশোনা করতেছে, কিছুটা ডেভেলপমেন্ট, কিন্তু 5-7 বছর আগে তো এটা ছিল না, 10 বছর আগে এটা ছিল না। উনি তখন উনার উস্তাদের দেয়া জ্ঞান বা উনার নিজের লব্ধ জ্ঞান দিয়ে উনি মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্টের স্ট্যাটাসকে ব্যবচ্ছেদ করার চেষ্টা করতেছেন।
এটা বা আল আজহার ইউনিভার্সিটির একটা ভদ্রলোক সেখানে রিসার্চ করে উনি একটা স্ট্যাটাস দিলেন, উনি এসে বলছেন আপনি কি বেশি বুঝেন? উনি তো আসলেই বেশি বুঝেন, কারণ উনি আল আজহার থেকে পড়াশোনা করতেছেন আর আপনি লোকাল একটা ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, তাই না? এটা একটা বিগেস্ট ক্রাইসিসের সামনে এসে আমরা হাজির হয়েছি। এখন প্রয়োজন কি বিভেদ মুছে ফেলার রাস্তাগুলো বন্ধ করা? না, প্রয়োজন হচ্ছে ওই লোকটার বোঝা যে লোকটা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন উনি নিঃসন্দেহে আমার চেয়ে ভালো বোঝেন, সো তার সেখানে আমার মন্তব্য করা উচিত না, অথবা মন্তব্য করলে এমন মন্তব্য করা উচিত যেটা মাধ্যমে আমার মূর্খতা প্রকাশ না পায়। রাইট। আবার একইভাবে মদিনা ইউনিভার্সিটির যেই স্টুডেন্ট বা যে টিচার স্ট্যাটাসটা লিখলেন ওনারও এই জিনিসটা বোঝা উচিত যে কমেন্ট করছে সে তো আসলে লোকাল একটা মাদ্রাসা স্টুডেন্ট, তার পক্ষে আমার যে গ্লোবাল ভিশন, আমার যে গ্লোবাল পার্সপেক্টিভ, এটা বোঝাটাই হয়তো ইম্পসিবল। সো তাকে আমি কিভাবে জাজ করব? দরকার নেই, সে তার বুঝ অনুযায়ী একটা কমেন্ট করছে, বাস, তার এটার জবাবও দেওয়ার দরকার নেই বা তার সাথে কোনো কনফ্লিক্টে জড়ানোর দরকার নেই। এটা হচ্ছে বিউটি, ডিসএগ্রিমেন্টের বিউটি। তো ইন্টারনেটের কারণে এই ঝামেলাগুলো হওয়ার ফলে আমরা দেখছি যে আমাদের এগুলোর কারণে তো আবার পোস্ট ভাইরাল হয়, মানুষ গালিগালাজ করলে সেটার কাউন্টারে আরেকজন এসে বলে যে আমার পছন্দ করে, সে এসে আমার পক্ষ হয়ে গালাগালি করতেছে, সো এটা দুজনের ফ্রেন্ড লিস্টের মধ্যে ঢুকে সেই ফ্রেন্ডরাও এটাতে ইনভলভ হয়ে যায়, ইনভলভ হলে দেন তাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে যায়। সো ভাইরাল হওয়ার এটাও একটা মেকানিজম যে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু তুলে দিয়ে আমি এবার গ্যালারিতে বসে পপকর্ন খাই, দেখি কি হচ্ছে। তো এরকম আমাদের অনেকগুলো কন্টেন্ট এইভাবেই আর কি মানুষের মনে দাগ কেটেছে। আমি জানি না কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ, বাট স্পেসিফিক একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশে যারা হিজাব নিয়ে কাজ করেছে, হিজাবকে সাধারণ মানুষের ট্রেন্ডে নিয়ে আসা বা সাধারণ মানুষের মধ্যে এটা সম্পর্কে ফোবিয়া কাটিয়ে নিয়ে আসা, সেই ক্ষেত্রে আমাদের অহনিশ ফিল্মস একটা দারুণ ভূমিকা পালন করেছে। আমরা স্টোরি অফ মডেস্টি নামে একটা সিরিজ করেছিলাম সেই সময়। সেই সিরিজে বাংলাদেশে প্রমিনেন্ট জায়গাতে হিজাবি যারা পারফর্ম করছে বা জব হোল্ডার, এরকম যেমন ব্রিটিশ কাউন্সিলের একজন, এরপরে হচ্ছে ফ্যাশন ওনার একজন, তাহুরের যে যিনি প্রতিষ্ঠাতা উনি, তো এরকম কয়েকজন নারীদের ইন্টারভিউ আমরা রিলিজ করেছি, যেগুলো থেকে অন্য মেয়েরা কনফিডেন্স পেয়েছে যে না ঠিক আছে, হিজাব তো কোনো ব্যাকওয়ার্ড কিছু না, এটা আল্লাহর একটা হুকুম আর কি, আমি হিজাব দিয়ে মাথা কাভার করতেছি, আমার ব্রেন তো আর কাভার করতেছি না। সো এইরকম একটা জিনিসকে ট্রেন্ডে নিয়ে আসা বা মানুষের মধ্যে এটাকে সহজ করা, মানুষের মাঝে এই জিনিসটাকে আরও বেশি পরিমাণে ভালোবাসার জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার ধারণা আমাদের একটা ভালো ভূমিকা আছে, এখন কেউ স্বীকার করুক আর না করুক আর কি। আচ্ছা বানা ভাই, যদি জামায়াত ইসলামী আগামীতে সরকার গঠন করে, আমি একটু পলিটিক্যাল একটা কোশ্চেন করি, সেক্ষেত্রে আমরা যে সকল ফিল্ম এরিয়াগুলো দেখছি বা এফডিসির কথা বলি, যারা আসলে ফিল্ম মেক করে, আপনি নিজেও যেহেতু একজন ফিল্ম মেকার, তো এরা কি কিছুটা উদ্বিগ্ন যে আসলে জামায়াত সরকার যদি গঠন করে ফেলে তাহলে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি একেবারে বন্ধ হয়ে যাবে, কোনো ছবি টবি হবে না, আমরা না খেয়ে মারা যাবো, এমন কোনো বিষয়? জামাত পার্শিয়ালি ক্ষমতায় ছিল কখন বলেন তো? 1 থেকে 6 বাংলাদেশের ইতিহাসে যত অশ্লীল সিনেমা হয়েছে 1 থেকে 6 সময় হয়েছে। এটা আগে হয়েছে সম্ভবত, আগের একটা ট্রেন্ড ছিল আর কি, মানে আওয়ামী লীগের আমল থেকে শুরু হয়েছে, কিন্তু সেই সময় সেটা বন্ধ হয় নাই। হ্যাঁ, জামাতের আমলেও এটা বন্ধ করা যায় নাই, তাই না? আমরা অনেক সময় পোস্টার খুব নগ্ন এবং খুবই অশ্লীল পোস্টার, যেগুলো দেখার মতো না, এরকম জিনিস সেগুলো দেখা যেত। হ্যাঁ, 2001-2 ছিল, হয়তো পরবর্তীতে ধীরে ধীরে পদক্ষেপে এই জিনিসগুলো কমে আসছে। তো এই জিনিসটাকে তো জামাত সরকারে থাকা অবস্থায় কন্ট্রোলে আনতে পারে নাই, তাই না? তো যদি পরিপূর্ণভাবে জামাত ক্ষমতায় যায় তাহলে কি হবে সেটা জামাতের নেতৃবৃন্দের মুখ থেকেই হয়তো আমরা জানতে পারবো। কিন্তু আমি যেভাবে জামাত পরিবারে বড় হওয়া বা জামাতের একটা এনভায়রনমেন্টে বড় হওয়া মানুষ হিসেবে আমি যেভাবে দেখি, সেটা হচ্ছে জামাত কখনোই কোনো বিষয়ে অ্যাগ্রেসিভ মুভ করে না। যেহেতু সে পলিটিক্যাল এন্টিটি, সে কোনো ইন্ডিভিজুয়াল এন্টিটি না। ইন্ডিভিজুয়াল এন্টিটি একজনের যা চর থাপ্পড় মাইরে আসতে পারে, ইন্ডিভিজুয়াল এন্টিটি কোথাও যায় কিছু ভাঙচুর করে আসতে পারে, কিন্তু যেহেতু জামাত একটা পলিটিক্যাল এন্টিটি, এবং দেখেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে চেয়ার। আপনি যখন রেসপন্সিবল চেয়ারে যাবেন, আপনি আপনার নিজের অনেক কর্মকাণ্ডকেই কাস্টমাইজ করে ফেলবেন, কারণ আপনি তো রেসপন্সিবিলিটির চেয়ারে। আমাদের সমস্যা হয়ে গেছে কোন জায়গায়, আমরা তো আসলে পৃথিবীতে মুসলিমদের ক্ষমতায় থাকার সময়টাকে দেখি নাই। পৃথিবীর ইতিহাসে মুসলিমদের সময়ে থাকার সময় মুসলিমরা কিভাবে তাদের অঞ্চলগুলো শাসন করছে, সেটার আমার ধারণা সাধারণ মানুষের কোনো স্টাডিও নাই, জানাশোনাও নাই।